হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ডাব্লিউবিপি আর কেপি এসআইআর কনস্টেবলের জন্য যে দুটো ক্লাস করেছিলাম সেই দুটো ক্লাসের কম্বাইন আজকে মার্জ করে একটা 40টা কোশ্চেনের ম্যারাথন সিরিজের মতো অ্যারেঞ্জ করেছি। ঠিক আছে, তো আজকে আমরা সেই ম্যারাথন সিরিজটাকে কমপ্লিট করব। এখানে মোট 40টা কোশ্চেন থাকবে ডাব্লিউবিপির ক্লাস 1 আর ক্লাস 2 মিলিয়ে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, রাজ্যসভার সর্বাধিক মনোনীত সদস্য সংখ্যা কত হতে পারে। দেখো আমাদের আর্টিকেল যে 80 আছে, সেই আর্টিকেল 80তে ভারতের কনস্টিটিউশনে কি বলা হয়েছে, রাজ্যসভা নির্মাণের কথা বলা হয়েছে। এইবার এই রাজ্যসভাতে মোট কিন্তু 250 জন সদস্য থাকতে পারে। ঠিক আছে, তার ভেতরে যে 238 জন সদস্য আছে সেই 238 জন সদস্যকে সরাসরি ইলেক্ট করা হয়, আর 12 জন সদস্যকে কিন্তু রাষ্ট্রপতি দ্বারা মনোনীত করা হয়ে থাকে। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 12 জন। 12 জনকে কিন্তু রাষ্ট্রপতি পদাধিকার বলে কি করতে পারেন, মনোনীত করতে পারেন। আর এই 12 জন কোথার থেকে বিলং করে, এই 12 জন কিন্তু যে সায়েন্স, আর্ট, কালচার প্রভৃতি দিক থেকে বিলং করেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 2 নম্বর কোশ্চেন, ড্রিবলিং শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত। দেখো এই যে ড্রিবলিং শব্দটা আছে, ঠিক আছে, এই যে ড্রিবলিং শব্দটা আছে, এই ড্রিবলিং শব্দটা কোন খেলার সাথে সম্পর্কযুক্ত। ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, ক্রিকেট আছে, ভলিবল আছে, বাস্কেটবল আছে আর ফুটবল আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বাস্কেটবল। দেখো বাস্কেটবল খেলার সময় দেখবে প্লেয়ারগুলো কিন্তু কী করে, বলটাকে কিন্তু বারবার মাটিতে, মানে মাটি তো না, ওটা হচ্ছে ওদের খেলার কোর্টে কিন্তু বারবার বাউন্স খাওয়ায়, সেই বাউন্সিংটাকেই কিন্তু বলা হয়ে থাকে ড্রিবলিং। এটা কিন্তু বাস্কেটবলের সাথে সম্পর্কযুক্ত। এইবার তোমাদের জন্য একটা এইচডাব্লিউ থাকবে যে বাস্কেটবল খেলায় মোট কতজন হচ্ছে সদস্য থাকে, মানে বাস্কেটবল খেলায় মোট কতজন কিন্তু প্লেয়ার থাকে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 3 নম্বর কোশ্চেন, যে ভারতের রাষ্ট্রপতি কোন ধারা বলে লোকসভা ভেঙে দিতে পারেন। দেখো এই যে লোকসভা আছে, ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে লোকসভার কথা উল্লেখ আছে, তো মনে রাখতে হবে আর্টিকেল 81-তে কিন্তু লোকসভার কথা উল্লেখ আছে। আর এই যে লোকসভা আছে, এই লোকসভার যে স্পিকার থাকে তিনি কিন্তু লোকসভাকে পরিচালনা করে থাকেন। কিন্তু স্পিকার পরিচালনা করে থাকলেও এই যে লোকসভা আছে, সেই লোকসভাকে কিন্তু রাষ্ট্রপতি কী করতে পারেন, লোকসভাকে ডিসলভ করতে পারেন। তো সেটা কত নম্বর ধারা অনুযায়ী পারে, তো আর্টিকেল 85-র যে 2 বা 85-র যে বি ধারা আছে, সেই আর্টিকেল অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি কী করতে পারে, লোকসভাকে কিন্তু ভেঙে দিতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 4 নম্বর কোশ্চেন, যে আলিপুর বোমা মামলায় শ্রী অরবিন্দের আইনজীবী কে ছিল। দেখো আমরা সকলে জানি যে আলিপুর যে বোমা মামলা হয়েছিল, সেই আলিপুর বোমা মামলার প্রধান প্রধান অভিযুক্ত কে ছিল। তো মনে রাখতে হবে যে প্রধান অভিযুক্ত কিন্তু ছিলেন অরবিন্দ ঘোষ। ঠিক আছে, কে ছিলেন, অরবিন্দ ঘোষ কিন্তু ছিলেন প্রধান হচ্ছে আমাদের অভিযুক্ত। তো এনাকে কিন্তু ব্রিটিশদের আইনের হাত থেকে বাঁচানোর জন্য এনার আইনজীবী কে হয়েছিলেন। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, অপশানগুলো কী কী দিয়েছে একবার পড়বো। বিপিনচন্দ্র পাল দিয়েছে, গোপালকৃষ্ণ গোখলে দিয়েছে, চিত্তরঞ্জন দাস দিয়েছে আর তেজ বাহাদুর সাপড়ু দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। এই চিত্তরঞ্জন দাসকে কিন্তু আমরা সি আর দাস নামেও পরিচিত। ঠিক আছে, আর এই চিত্তরঞ্জন দাসকে কিন্তু দেশবন্ধুও বলা হয়ে থাকে। ঠিক আছে, তোমরা হয়তো শুনে থাকবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এই চিত্তরঞ্জন দাস আর কিন্তু মতিলাল নেহেরু মিলে কোন পার্টি তৈরি করেছিল, চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু মিলে কিন্তু স্বরাজ পার্টি তৈরি করেছিল। কত সালে, সেটা কিন্তু 1923 সালে দুজনে মিলে এই পার্টিটা তৈরি করেছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 5 নম্বর কোশ্চেন, যে আফিম গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় কোনটা। ঠিক আছে, দেখো যেহেতু অনেকগুলো কোশ্চেন আছে, আমি একটু র্যাপিডলি করার চেষ্টা করছি যাতে তোমাদের সময়টা সেভ করানো যায়, কম সময়ে বেশি কোশ্চেন করানো যায়। তো কি বলছে, আফিম গাছের যে কাঁচা ফলের ত্বক, সেখানে কি পাওয়া যায়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, দেখো আফিম গাছ মানে কিন্তু সেখানে মরফিন পাওয়া যায়। আর এই মরফিনটা কি, মরফিনটা কিন্তু হচ্ছে একটা মানে কি বলবো, এটা কিন্তু একটা নেশাকর দ্রব্য। ঠিক আছে, এটা কিন্তু খেলে কি হয়, নেশার মতো কিন্তু হয়ে যায়। সেই কারণের জন্য আমাদের দেশে কিন্তু এই যে আফিম আছে, এই আফিমের যে চাষ সেটা কিন্তু সম্পূর্ণ ব্যান্ড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 6 নম্বর কোশ্চেন, যে সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে। দেখো কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু কোশ্চেনটা কিন্তু বলতে চেয়েছে যে রাষ্ট্রপতি কোন আর্টিকেলের দ্বারা আমাদের যে রাজ্য সরকার থাকে সেই রাজ্য সরকারকে ভাঙতে পারে। তো দেখো এখানে কিন্তু ডাইরেক্টলি না করে কোশ্চেনটা কিন্তু ইনডাইরেক্টলি বোঝাতে চেয়েছে যে রাষ্ট্রপতি শাসনের কথা। ঠিক আছে, তো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্টস রুলের কথা বলা হয়েছে, তো মনে রাখতে হবে
আর্টিকেল নাম্বার যে 356 নম্বর ধারা আছে, এই আর্টিকেল নাম্বার 356 ধারাতেই কিন্তু রাষ্ট্রপতি শাসনের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে কিন্তু রাষ্ট্রপতি চাইলে কোনো স্পেসিফিক রাজ্যের রাজ্য সরকারকে বরখাস্ত করে নিজের শাসন লাগু করতে পারেন। এটা কিন্তু কদিন আগেই রিসেন্ট কিন্তু মণিপুরে এই যে ব্যবস্থাটা রাষ্ট্রপতি শাসনটা কিন্তু লাগু হয়েছিল, ঠিক আছে। এবার দেখো এখানে বাদবাকি দেখো, এখানে আমাদের যে এমার্জেন্সি আছে, ঠিক আছে, অর্থাৎ আমাদের যে জরুরি অবস্থা আছে আমাদের কনস্টিটিউশনে, সেখানে কিন্তু 3 প্রকার জরুরি অবস্থার কথা বলা হয়েছে। একটা আর্টিকেল 352-তে, একটা আর্টিকেল 356-তে, আর একটা কিন্তু আর্টিকেল 360-এ। আর্টিকেল 352-তে কিন্তু বলা হয়েছে ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা, ঠিক আছে। আর্টিকেল 356 সম্পর্কে বলে দিয়েছি তোমাদের। আর এই যে আর্টিকেল 360 আছে, এখানে কিন্তু যে ফিনান্সিয়াল যে এমার্জেন্সি আছে, সেই ফিনান্সিয়াল এমার্জেন্সির কথা বলা হয়েছে, যেটা কিন্তু ভারতে আজ অবধি কখনো লাগু হয়নি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 7 নম্বর কোশ্চেন, যে রামানন্দের শিষ্যদের মধ্যে সর্বাধিক খ্যাতি কে অর্জন করেছিল। খুব সোজা একটা প্রশ্ন, আশা করি সকলেই পারবে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কবির। কবির কিন্তু রামানন্দের শিষ্যদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় ছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 8 নম্বর কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্যায়ভাবে গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এক কথায় বলতে চেয়েছে, মনে করো কোনো একজন ব্যক্তি সে কোনো ক্রাইম করেনি, তাকে যদি কোনো রকম অন্যায়ভাবে কোনো রকম প্রমাণ ছাড়াই যদি তাকে গ্রেপ্তার করা হয়ে থাকে, ঠিক আছে, প্রমাণ ছাড়াই যদি তাকে গ্রেপ্তার করা হয়ে থাকে, সেক্ষেত্রে সে কত নম্বর আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে কিন্তু রিট জারি করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে যে আর্টিকেল 22, ঠিক আছে। কারণ আর্টিকেল 22-এ কিন্তু বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় বা আটক করা হয়, সেক্ষেত্রে কিন্তু সে রিট জারি করতে পারে, ঠিক আছে। এবার যখন রিটের প্রসঙ্গ আসলো, তো ভারতের সংবিধানে মোট কতগুলো রিটের কথা বলা হয়েছে, তো মনে রাখতে হবে ভারতীয় সংবিধানে কিন্তু মোট 5 প্রকার রিটের কথা বলা হয়েছে, ঠিক আছে। আর এই যে রিটের কথা ভারতীয় সংবিধানের কোথায় উল্লেখ আছে, তো এটা কিন্তু আর্টিকেল নাম্বার 32-এ উল্লেখ আছে। এই আর্টিকেল নাম্বার 32 অনুযায়ী কিন্তু কোনো একজন ব্যক্তি সুপ্রিম কোর্টে গিয়ে তার যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার যদি খর্ব হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সে অ্যাপিল করতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 9 নম্বর কোশ্চেন, যে রাজ্যসভার সর্বাধিক মনোনীত সংখ্যা কত হতে পারে। তো একটু আগে কিন্তু এই কোশ্চেনটা করিয়েছি যে একজন রাষ্ট্রপতি কি করতে পারেন না, রাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভাতে মোট কতজন সদস্যকে মনোনীত করতে পারেন, মোট কিন্তু 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। আর এই 12 জন সদস্য কোথা থেকে বিলং করেন, এই 12 জন সদস্য কিন্তু আর্ট, কালচার, সায়েন্স, টেক, ঠিক আছে, এরপর লিটারেচার, আমরা এই সমস্ত ক্ষেত্রের থেকে কিন্তু 12 জনকে রাষ্ট্রপতি তার নিজের পছন্দ মতো চুজ করতে পারেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 12 জন ব্যক্তিকে মনোনীত করা যেতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 10 নম্বর কোশ্চেন, যে দাচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় আছে, ঠিক আছে। তো খুব সোজা একটা কোশ্চেন, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু ডাব্লিউবিপি আর যে তোমার কেপির পরীক্ষা, সেখানে কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা কিন্তু প্রচুর বড় এসেছে। তো দাচিগ্রাম রাষ্ট্র উদ্যান কোথায় আছে, তো আমরা কিন্তু সকলে জানি দাচিগ্রাম যে রাষ্ট্র উদ্যান সেটা কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত, ঠিক আছে। জম্মু কাশ্মীরে কিন্তু অবস্থিত এই দাচিগ্রাম রাষ্ট্রীয় উদ্যান। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 11 নম্বর কোশ্চেন, রিং অফ ফায়ার কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়। দেখো রিং অফ ফায়ার মানে কি, এখানে রিং অফ ফায়ার মানে কিন্তু হয়ে যাচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা, ঠিক আছে, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। আমরা কিন্তু এই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা সম্পর্কে মোটামুটি সবাই একটা ধারণা কিন্তু ক্লাস 9 বা 8-এর ভূগোলে পেয়েছি, ঠিক আছে। প্রশান্ত মহাসাগরের তলায় কি আছে, প্রশান্ত মহাসাগরের তলায় কিন্তু অনেক বেশি আগ্নেয়গিরি আছে বলয়ের আকৃতিতে, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে কি হয়, প্রচুর পরিমাণে কিন্তু অগ্নুৎপাত হয়, ফলে সবথেকে বেশি পরিমাণে কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। সেই কারণের জন্য কিন্তু একে রিং অফ ফায়ার বলা হয়ে থাকে। তো রিং অফ ফায়ার কোন মহাসাগরে আছে, রিং অফ ফায়ার কিন্তু প্রশান্ত মহাসাগরে আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 12 নম্বর কোশ্চেন, যে কোন কয়লার মধ্যে একটু ছোট করে দিলাম যাতে অপশানগুলো তোমরা দেখতে পারো। তো কোন কয়লার মধ্যে 90 থেকে 95% কার্বন থাকে। তো মনে রাখবে যে অ্যান্থ্রাসাইট কয়লা আছে, সেই অ্যান্থ্রাসাইট কয়লার মধ্যে কিন্তু 90 থেকে 95% কার্বন থেকে থাকে, অর্থাৎ এটা কিন্তু সবথেকে উন্নত মানের কয়লা। কিন্তু ভারতে সবথেকে বেশি কোন কয়লা পাওয়া যায়, তো মনে রাখবে ভারতে কিন্তু সবথেকে বেশি পাওয়া যায় হচ্ছে বিটুমিনাস প্রজাতির কয়লা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 13 নম্বর কোশ্চেন, যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সদর দপ্তর কোথায় আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন, এই টপিক থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি, কারণ বর্তমান সময় এই যে সোলার অ্যালায়েন্স বা যে সোলার সিস্টেম, এর ওপরে কিন্তু সোলার যে প্যানেলগুলো হয়ে থাকে, অর্থাৎ সৌর বিদ্যুৎ, সোলার ইলেকট্রিসিটির প্রতি কিন্তু প্রচুর পরিমাণে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই কারণের জন্য কিন্তু এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। তো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সদর দপ্তর কোথায় আছে, তো মনে রাখতে হবে এটা কিন্তু ভারতের হরিয়ানার যে গুড়গাঁও আছে সেখানে আছে। এবার দেখো এর একটা কিন্তু হিস্ট্রি আছে। এই যে ইন্টারন্যাশনাল
সোলার অ্যালায়েন্স, যাকে কিন্তু বলা হয়ে থাকে ISA, সবার প্রথম এটা কত সালে গঠন করা হয়েছিল? তো মনে রাখতে হবে এটা কিন্তু গঠন করা হয়েছিল 2015 সালে, ঠিক আছে। তো এই যে গঠনে, এই যে ISA বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স গঠনে সবথেকে বেশি ভূমিকা কে নিয়েছিল? তো মনে রাখতে হবে সবথেকে বেশি ভূমিকা কিন্তু গ্রহণ করেছিল ইন্ডিয়া আর ফ্রান্স, ঠিক আছে। ইন্ডিয়া আর ফ্রান্সের যৌথ উদ্যোগে কিন্তু এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স প্রতিষ্ঠা করা হয়েছিল। আর এটাই কিন্তু একমাত্র আন্তর্জাতিক সংস্থা যার সদর দপ্তর কোথায় আছে? গুরগাঁও বা আমাদের ইন্ডিয়াতে আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 14 নম্বর কোশ্চেন, যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো কী বলছে, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য, অর্থাৎ গ্রামের যে স্বাস্থ্য, গ্রামের মানুষজনদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া, সেটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়েছিল? তো মনে রাখতে হবে এটা কিন্তু একাদশ, ঠিক আছে। একাদশ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে এখানে কিন্তু এটা চালু করা হয়েছিল। এবার তোমাদের জন্য একটা HW থাকবে, যে এই যে একাদশ বা 11th যে 5 ইয়ার প্ল্যান, সেটা কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছিল, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। 15 নম্বর কোশ্চেন কি বলেছে? আজকের 15 নম্বর কোশ্চেন, যে কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, তো আমরা সকলেই কিন্তু জানি কলিঙ্গ পুরস্কার কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? আমরা কিন্তু জানলাম যে কলিঙ্গ পুরস্কার কিন্তু দেওয়া হয়ে থাকে বিজ্ঞানের ক্ষেত্রে। দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে ভোজপুরি ভাষা নিম্নলিখিত ভারতের কোন রাজ্যগুলির মধ্যে দেখতে পাওয়া যায়? তো আমরা কিন্তু এখানে সকলে জানি, আমরা কিন্তু অনেকে যে ভোজপুরি গান আছে সেই ভোজপুরি গান শুনতে খুব ভালোবাসি। তো মনে রাখবে এই যে ভোজপুরি সং আছে এটা কিন্তু বিহারে লক্ষ্য করা যায়, ঠিক আছে। তো বিহারে কিন্তু এই যে ভোজপুরি সং আছে এটা কিন্তু বিহারে লক্ষ্য করা যায়, বা বিহারের কিন্তু ভাষাই হচ্ছে ভোজপুরি, ঠিক আছে। আমরা তো সঙের কথা বললাম, কিন্তু বিহারের যে ভাষা সেটাকেই কিন্তু ভোজপুরি ভাষা বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। এবার দেখো এই যে ভোজপুরি ইন্ডাস্ট্রি কিন্তু খুব একজন বিখ্যাত গায়িকা ছিলেন শারদা সিনহা, ইনি কিন্তু কদিন আগে মারা গেছেন, ঠিক আছে। ছট পুজোর সময় কিন্তু এনার গান সারা বিহার জুড়ে চলতো, ইনি কিন্তু খুব ফেমাস একজন ব্যক্তি। মনে রাখতে হবে এনার নামটা, তার কারণ ইনি কিন্তু 2025 সালে কোন সম্মান পেয়েছেন? ইনি কিন্তু পদ্মবিভূষণ সম্মান পেয়েছেন, সেই কারণের জন্য এনার নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে বিহার। বিহারেই কিন্তু এই যে ছট পুজো প্লাস হচ্ছে এই যে ভোজপুরি ভাষা, এটা কিন্তু বিহারেই লক্ষ্য করা যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 17 নম্বর কোশ্চেন, যে কস্টিক সোডার রং কী হয়ে থাকে? দেখো এই যে কস্টিক সোডার রং কী হয়ে থাকে, তো এটা কিন্তু আমরা সকলেই জানি। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সাদা। কস্টিক সোডার রং কিন্তু সাদা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 18 নম্বর কোশ্চেন, যে একটি পদার্থের তরল অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা রূপান্তরের প্রক্রিয়ার নাম কি? দেখো আমরা কি জানি, পদার্থের 3টে অবস্থা সম্পর্কে আমরা কিন্তু জানি। একটা হচ্ছে কঠিন অবস্থা, ঠিক আছে, একটা কিন্তু হচ্ছে তোমার লিকুইড অবস্থা, আর একটা কিন্তু তোমার হচ্ছে গ্যাসীয় অবস্থা। তো দেখো আমরা কি জানি পদার্থের পরিবর্তনটা কি হয়? পদার্থকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে কঠিন থেকে তরল হয়, আর তরল থেকে গ্যাস হয়। কিন্তু কিছু কিছু পদার্থ আছে যাদেরকে কিন্তু তাপ দিলে কি হয়, কঠিন থেকে সরাসরি কিন্তু গ্যাসে পরিণত হয়। তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে কি বলা হয়? এই প্রক্রিয়াকে কিন্তু ঊর্ধ্বপাতন বলা হয়ে থাকে। আর ইংলিশে এটাকে কি বলা হয়ে থাকে? ইংলিশে কিন্তু এটাকে বলা হয়ে থাকে সাবলিমেশন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 19 নম্বর কোশ্চেন, যে কোন যুগে গান্ধার শিল্পের বিকাশ হয়েছিল? দেখো এটা কিন্তু এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে একটা কোশ্চেন দিয়েছে। এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে কিন্তু প্রচুর কোশ্চেন WBP আর কেপির যে SI বা তোমরা বলতে পারো যে কনস্টেবল পরীক্ষায় কিন্তু আসে। তো মনে রাখবে কোন যুগে গান্ধার শিল্পের বিকাশ হয়েছিল? তো মনে রাখতে হবে গান্ধার শিল্পে কিন্তু সর্বোচ্চ বিকাশ হয়েছিল কুষাণ যুগে। আর এই কুষাণ যুগের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল? কুষাণ যুগের শ্রেষ্ঠ সম্রাট কিন্তু ছিল সম্রাট কনিষ্ক, ঠিক আছে। ইনি কি চালু করেছিলেন? না, ইনি কিন্তু শকাব্দ চালু করেছিলেন। শকাব্দ কত সাল থেকে চালু করেছিলেন? শকাব্দ কিন্তু 78 সাল থেকে চালু করেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 20 নম্বর কোশ্চেন, ইবাদাত খানা কী ছিল? দেখো সবার প্রথম ইবাদাত খানা সম্পর্কে একটু এক্সট্রা ফ্যাক্ট তোমাদের বলে রাখি, এটা কিন্তু আকবর প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। আকবর কেন এটা প্রতিষ্ঠা করেছিল? দেখো আকবর কিন্তু খুব বেনেভোলেন্ট, অর্থাৎ খুব দয়ালু রাজা ছিল। আকবর কিন্তু তার একটা সভার আয়োজন করেছিল, যেখানে কিন্তু দেশের আকবরের সময় যে সমস্ত আমাদের দেশীয় পণ্ডিত ছিল হিন্দু মুসলিম ধর্মনিরপেক্ষভাবে কিন্তু কি করা হতো না, বিভিন্ন পণ্ডিতদেরকে ডাকা হতো, বা বিভিন্ন তোমার হচ্ছে যারা জ্ঞানী মানুষ তাদেরকে ডাকা হতো, ডেকে কিন্তু একটা ঘরের ভেতরে আলোচনা করা হতো কীভাবে দেশের ভালো করা যায়, ঠিক আছে। তো এটাকেই কিন্তু বলা হয়ে থাকে হচ্ছে ইবাদাত খানা। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে একটা ধর্ম আলোচনার কক্ষ। তার কারণ সম্রাট আকবর কিন্তু নিজে মুসলিম থাকলেও অন্যান্য ধর্মের প্রতিও কিন্তু তার সমান আগ্রহ ছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 21 নম্বর কোশ্চেন, ঠিক আছে। তো এটাখান থেকে কিন্তু আমাদের যে
সেট নাম্বার 1 যেটা আমরা প্রথম দিন করেছিলাম সেটা শুরু হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের 21 নাম্বার কোশ্চেন হয়ে যাবে। তো দেখো কি বলছে, পদার্থের জড়তার পরিমাপকে কি বলা হয়ে থাকে। দেখো এটা কিন্তু ফিজিক্সের একটা কোশ্চেন, যারা আমার সাথে রেগুলার কিন্তু রেলের গ্রুপ ডির জন্য ফিজিক্সের ক্লাস করে থাকো তারা কিন্তু এটা জানবে যে পদার্থের জড়তার পরিমাপকে কি বলা হয়ে থাকে। পদার্থের জড়তার পরিমাপকে কিন্তু জাড্য বলা হয়ে থাকে, ঠিক আছে। কি বলা হয়ে থাকে, জাড্য বা ইনার্শিয়া বলা হয়ে থাকে। কিন্তু এখানে কিন্তু তোমরা দেখবে যে কোথাও কিন্তু জাড্য অপশানটা নেই। তোমরা কি দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বল, স্থিতি, ওজন আর ইনবার। মনে রাখতে হবে এখানে এই যে স্থিতি দেখতে পাচ্ছ এটার নামই কিন্তু হয়ে যাচ্ছে জাড্য, ঠিক আছে, এটার নামই কিন্তু হয়ে যাচ্ছে জাড্য। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 2 নাম্বার কোশ্চেন, যে অ্যান ইরা অফ ডার্কনেস দি ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া। এই গ্রন্থটির লেখককে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন, এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষাতে কিন্তু আসেনি। বোথ ওয়েস্ট বেঙ্গল প্লাস এসএসসির কথা কিন্তু বলছি, এমনকি এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডাব্লিউপি কেপির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনেও কিন্তু এসেছে যে অ্যান ইরা অফ ডার্কনেস এই গ্রন্থটা কার লেখা। তো মনে রাখতে হবে এটা কিন্তু শশী থারুরের লেখা, ঠিক আছে। শশী থারুর কিন্তু এই বইটা রচয়িতা। এবার দেখো শশী থারুরের লেখা কিন্তু আর একটা বইও আছে, সেই বইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হোয়াই আই অ্যাম হিন্দু। এই যে বইটা আছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বই, এটার থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন এসেছে, ঠিক আছে, হোয়াই আই অ্যাম হিন্দু। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 23 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। তো দেখো কি বলেছে যে সুপ্রিম কোর্টের, ঠিক আছে, একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন তোমরা বলতে পারো, যে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি কে হতে চলেছেন। দেখো এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপরে বেস করে বানানো। তো এটা কিন্তু যখন এই কোশ্চেনটা করা হয়েছিল তখন কিন্তু তখনকার সময়ের যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল তার কথা উল্লেখ করা হয়েছে। বর্তমানে কিন্তু ইনি চেঞ্জ হয়েছে, সেই কারণের জন্য কিন্তু আমি এখানে চেঞ্জ করে দিয়েছি, নতুন আপডেটেড করে দিয়েছি। তো বর্তমানে ভারতের যে 52তম, ঠিক আছে, ভারতের 52তম যিনি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন তার নাম কি, তার নাম কিন্তু হয়ে যাচ্ছে বিচারপতি BR গগৈ, ঠিক আছে। আর বর্তমানে কে আছেন, বর্তমানে কিন্তু আছে সঞ্জীব খান্না, ঠিক আছে। সঞ্জীব খান্না কিন্তু ভারতের বর্তমানে মুখ্য বিচারপতি, ইনি কিন্তু 51 নম্বর মুখ্য বিচারপতি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 24 নম্বর কোশ্চেন। দেখো 24 নম্বর কোশ্চেনে কি বলেছে যে গুগলের সদ্য চালু হওয়া 7ম প্রজন্মের AI চিপের নাম কি। এটাও কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আয়রন ওর, ঠিক আছে। এটা কিন্তু মনে হচ্ছে এই যে সেটটা আছে এটা এখানে ভুল করে চলে এসেছিলো, যেহেতু কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি আমাদের এই সেটটার উপরে জোর দেওয়া হয়নি। তাও তোমাদের জেনে রাখা ভালো, এটা কিন্তু একটা আপডেটেড, ঠিক আছে, এটা কিন্তু একটা আপডেটেড বা রিসেন্ট, এটা কিন্তু খুব বেশি হলে হয়তো 1 সপ্তাহ আগে কিন্তু এই নিউজটা এসেছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 25 নম্বর কোশ্চেন, যে মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কতগুলো। তো আমরা সকলেই জানি, ঠিক আছে, আমাদের সুষুম্না স্নায়ুর সংখ্যা কতগুলি। তো মনে রাখতে হবে সুষুম্না স্নায়ুর সংখ্যা কিন্তু হয়ে যাচ্ছে 31 জোড়া। আর করোটির স্নায়ু কত জোড়া আছে, তো মানুষের কিন্তু করোটি স্নায়ু থাকে হচ্ছে 12 জোড়া, সুষুম্না স্নায়ু থাকে হচ্ছে 31 জোড়া, আর করোটি স্নায়ু থাকে কিন্তু 12 জোড়া। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 6 নম্বর কোশ্চেন, যে স্টার্ট আপ ইন্ডিয়া মিশন কবে চালু করা হয়েছিল। তো মনে রাখতে হবে স্টার্ট আপ ইন্ডিয়া মিশন কিন্তু চালু করা হয়েছিল এখানে হচ্ছে 2016 সালে, ঠিক আছে। 2016 সালে কিন্তু 2015-16 সালে কিন্তু দুটো মিশন চালু করা হয়েছিল, একটা হচ্ছে স্টার্ট আপ ইন্ডিয়া আর একটা কিন্তু হয়ে যাচ্ছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া। অর্থাৎ আমাদের দেশীয় যে ম্যানুফ্যাকচারিং ব্যবস্থা সেটাকে উন্নত করার জন্য বা দেশীয় ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো আছে সেগুলোকে হচ্ছে এনকারেজ করার জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছিল। মানে যে সমস্ত জিনিসগুলোকে আমরা বিদেশ থেকে অর্ডার করি সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু যাতে আমরা দেশের মধ্যেই তৈরি করতে পারি সেই কারণের জন্যই কিন্তু এটা তৈরি করা হয়েছিল বা এই মিশনটা লঞ্চ করা হয়েছিল, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। দেখো আজকে 27 নম্বর কোশ্চেন, যে কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল। অর্থাৎ সম্রাট, দেখো আমরা কিন্তু সম্রাট অশোক সম্পর্কে জানি, ইনি কিন্তু মৌর্য বংশের যে শ্রেষ্ঠ শাসক, ঠিক আছে। ইনি কিন্তু 261 বিসিতে কিন্তু তিনি কলিঙ্গ যুদ্ধ লড়েছিল। সেই কলিঙ্গ যুদ্ধের ফলাফলের পরে কিন্তু তিনি সম্পূর্ণ যুদ্ধ ছেড়ে দিয়েছিলেন। তো এই অশোকের মোট কিন্তু কতগুলো লিপি ছিল, অশোকের কিন্তু মোট 14টা লিপি ছিল। তার ভেতরে প্রত্যেকটা লিপি কোন ভাষায় লেখা হয়েছিল, তো মনে রাখতে হবে এটা কিন্তু ব্রাহ্মী ভাষায় লেখা হয়েছিল। আর মনে রাখতে হবে এই ব্রাহ্মী কেমন করে লেখা হয়, ব্রাহ্মী কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয়, অর্থাৎ যেমন করে উর্দু লেখা হয় তেমন করে কিন্তু এই ব্রাহ্মী ভাষাটা লেখা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 28 নম্বর কোশ্চেন, যে 2035 সালে, ঠিক আছে, 2035 সালে ফিফা মহিলা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে। দেখো এই কোশ্চেনটা কিন্তু আমি আগের দিনও তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, আজকেও কিন্তু তোমাদেরকে আমি হোমওয়ার্ক দেবো, যদিও কিন্তু এই কোশ্চেনটা তোমরা আমাকে কেউ হোমওয়ার্কে
জানাওনি, সেই কারণের জন্যই কিন্তু এটা তোমাদের এগেইন হোমওয়ার্ক থাকছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 29 নাম্বার কোশ্চেন কি বলছে, যে নিচের কোনটি তড়িৎ বা বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারে। অর্থাৎ তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারে, অর্থাৎ ইলেকট্রিক যে এনার্জি থাকবে, ঠিক আছে, যে ইলেকট্রিক এনার্জি থাকবে সেই ইলেকট্রিক এনার্জিকে কোন এনার্জিতে পরিণত করবে, ইলেকট্রিক এনার্জিকে কিন্তু মেকানিক্যাল এনার্জিতে পরিণত করবে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বৈদ্যুতিক পাখা। বৈদ্যুতিক পাখাই কিন্তু কী করতে পারে, ইলেকট্রনিক শক্তিকে কী করতে পারে, মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 30 নাম্বার কোশ্চেন, ঠিক আছে, যে পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে। দেখো তোমরা কিন্তু এটার অ্যান্সার করবে সকলে ফর্মিক অ্যাসিড, কিন্তু তোমরা যদি খেয়াল করে দেখো তো ফর্মিক অ্যাসিড বলে কিন্তু এখানে কোনো অপশানই নেই। তাহলে সঠিক অ্যান্সার কী হবে, আমি আগের দিনও বলেছিলাম যে ফর্মিক অ্যাসিড যেটা আছে সেটারই কিন্তু আর একটা নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। তো এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 31 নাম্বার কোশ্চেন, ঠিক আছে, যে 2025 সালে, ঠিক আছে, 2025 সালে বিহারে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ইউথ গেমসের মাস্কট কি। দেখো এটা এই যে কোশ্চেনটা, এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ডাব্লিউপির থেকে নেওয়া হয়েছে, ডাব্লিউপি কনস্টেবলের একটা কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। সেখানে কিন্তু সেই বছরের যে বছর পরীক্ষাটা হয়েছিল তখনকার সময় খেলো ইন্ডিয়া ইউথ গেমসের কথা বলা হয়েছিল। তো আমি এটাকে আপডেট করে দিয়েছি, 2025 সালে কিন্তু যে 7 নাম্বার 7th খেলো ইন্ডিয়া ইউথ গেমস আয়োজন করা হয়েছে, যেটা কিন্তু বিহারে হবে। আর তার মাস্কট কিন্তু হয়ে যাচ্ছে গজ সিংহ, ঠিক আছে, গজ সিংহ কিন্তু তার মাস্কট। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 32 নাম্বার কোশ্চেন কি বলছে, যে চন্দ্রযান 3, ঠিক আছে, চন্দ্রযান 3 মিশনের ল্যান্ডারের নাম কি, রোভারের নাম কি, ঠিক আছে। তো মনে রাখতে হবে ল্যান্ডারের নাম কি ছিল আর রোভারের নাম কি ছিল। তো মনে রাখতে হবে ল্যান্ডারের নাম কিন্তু ছিল বিক্রম আর রোভারের নাম কিন্তু ছিল হচ্ছে প্রজ্ঞান, ঠিক আছে। আমরা সকলে জানি চন্দ্রযান 3 কিন্তু খুব সাকসেসফুল একটা মিশন ছিল ইন্ডিয়ার জন্য। আর এইবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে, চন্দ্রযান 3 চাঁদের যে পয়েন্টে ল্যান্ড করেছিল সেই পয়েন্টের নাম কি, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 33 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো দাচিগ্রাম রাষ্ট্রীয় উদ্যান কোথায় আছে। এটা কিন্তু একটা রিপিটেড কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি বলবো না, এটা কিন্তু তোমাদের এইচডব্লিউতে জানাতে হবে, ঠিক আছে, যে দাচিগ্রাম রাষ্ট্রীয় উদ্যান কোথায় আছে। এটা কিন্তু একটু আগেই করানো হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 34 নম্বর কোশ্চেন কি বলছে, যে নিচের কোন ভারতীয় চিত্রকর্মটিকে মিথিলা আর্ট নামে উল্লেখ করা হয়ে থাকে। তো আমরা কিন্তু সকলেই জানি কোন আর্টকে মিথিলা আর্ট বলা হয়ে থাকে। মনে রাখতে হবে যে মধুবনী যে পেন্টিং থাকে, যেটা কিন্তু বিহারের সবথেকে ফেমাস একটা পেন্টিংয়ের মধ্যে পড়ে, ঠিক আছে, মধুবনী পেন্টিং। সেই মধুবনী পেন্টিংয়ের আর একটা নাম কিন্তু হয়ে যাচ্ছে কি, মিথিলা আর্ট, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা বাদবাকি আর্ট সম্পর্কে একটু জানি। দেখো এই যে রাজস্থানী মিনিয়েচার পেন্টিং আছে, এটা কোথায় হয়, তো এটা কিন্তু রাজস্থানে হয়, ঠিক আছে, রাজস্থানে হয়ে থাকে। ওয়ার্লি কোথায় হয়ে থাকে, মনে রাখবে ওয়ার্লি ফোক পেন্টিং কিন্তু মহারাষ্ট্রতে হয়ে থাকে, ঠিক আছে। আর এই যে পটচিত্র আছে এটা কিন্তু আমাদের বাংলায় হয়ে থাকে। আর মাধুবনী তো বললাম কোথায় হয়ে থাকে, মাধুবনী কিন্তু বিহারে অনুষ্ঠিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 35 নম্বর কোশ্চেন কি বলেছে, যে তাপমাত্রা। এটা কিন্তু সায়েন্সের একটা কোশ্চেন, যারা আমার সাথে রেগুলার সায়েন্সের ক্লাসগুলো করো তারা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা খুব সহজেই করতে পারবে। যে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধের কি পরিবর্তন হয়। দেখো ধাতুর যে তাপমাত্রা থাকে সেই টেম্পারেচারের সাথে কিন্তু যে রোধ বা রেজিস্ট্যান্স থাকে সেটা কিন্তু সমানুপাতিক হয়ে থাকে। অর্থাৎ যে তাপমাত্রা বাড়ালে কিন্তু কি হবে, তাপমাত্রা বাড়ালে কিন্তু ধাতুর যে রোধ থাকবে সেটাও কিন্তু বাড়বে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 36 নম্বর কোশ্চেন, যে কে ভারতের জাতীয় গান রচনা করে। দেখো এখানে কিন্তু বলেছে ন্যাশনাল সং, ঠিক আছে, এখানে কিন্তু একবারও বলেনি ন্যাশনাল অ্যান্থাম। অনেকের কিন্তু গুলিয়ে যায় ন্যাশনাল সং আর ন্যাশনাল অ্যান্থাম। দেখো যে ন্যাশনাল সং আছে এটা কিন্তু বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি রচনা করেছিলেন, ঠিক আছে। আর যে ন্যাশনাল অ্যান্থেম আছে সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন, যেটাকে আমরা জাতীয় সঙ্গীত বলি। অর্থাৎ জনগণমন যেটা আছে সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। আর যে ন্যাশনাল সং অর্থাৎ বন্দে মাতরম যেটা আছে সেটা কিন্তু বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি রচনা করেন। এইবার বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির কোন উপন্যাসে এই যে আমাদের বন্দে মাতরম যে গানটা আছে সেটার উল্লেখ পাওয়া যায়, এটা কিন্তু তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকছে, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে। দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 37 নম্বর কোশ্চেন, যে ভারতের দক্ষিণাঞ্চলে ডেকান ট্র্যাপ কোন শিলা দিয়ে গঠিত। তো দেখো ডেকান ট্র্যাপ কোন শিলা দিয়ে গঠিত, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডেকান ট্র্যাপ ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত, ঠিক আছে। ডেকান ট্র্যাপ কোন অঞ্চলটা, মনে করো এখানে যদি আমি ভারতের ছবিটাকে ছোট করে আঁকার চেষ্টা করি, দেখো এই যে পুরো রিজিয়নটা আছে এটা কিন্তু সম্পূর্ণ ডেকান ট্র্যাপ অঞ্চল। আর এটা কোন শিলা দ্বারা গঠিত, এটা কিন্তু ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, ঠিক আছে। আজকের 38 নম্বর
নাম্বার কোশ্চেন। দেখো এখানে কি বলেছে যে জলসাঘর চলচ্চিত্রটির সঙ্গীত নির্দেশক কে ছিলেন। দেখো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, তাই ওয়েস্ট বেঙ্গলের চলচ্চিত্র থেকে কোশ্চেন আসবে না এটা কিন্তু হতেই পারে না। তো এই যে জলসাঘর যে সঙ্গীত যে চলচ্চিত্রটা ছিল, যে সিনেমাটা ছিল, তার চলচ্চিত্রের নির্দেশকটা কে ছিল? তো মনে রাখতে হবে এটা কিন্তু ছিলেন বিলায়েত খাঁ। ঠিক আছে, বিলায়েত খাঁ কিসের সাথে সম্পর্কযুক্ত, কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? তো মনে রাখতে হবে এই যে বিলায়েত খাঁ আছে ইনি কিন্তু যে সেতার বাদ্যযন্ত্র, ঠিক আছে, সেই সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে কিন্তু ইনি সম্পর্কযুক্ত। আজকের লাস্ট কোশ্চেন কি বলছে দেখো, আজকের 40 নাম্বার কোশ্চেন, যে সূর্যের গঠন সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়ে থাকে। তো ব্যাক টু ব্যাক 4টে অপশান কিন্তু এখানে দিয়েছে। সিসমোলজি দিয়েছে, সেলেনোলজি দিয়েছে, হেলিও সিসমোলজি দিয়েছে, আর অ্যানথ্রোপোলজি দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সূর্যের গঠন সম্পর্কিত বিদ্যাকে কিন্তু বলা হয়ে থাকে হেলিও সিসমোলজি। এবার আমরা বাদবাকিগুলো একবার দেখে নেবো। দেখো সিসমোলজি কোনটাকে বলা হয়ে থাকে? সিসমোলজি কিন্তু বলা হয়ে থাকে ভূমিকম্প সংক্রান্ত বিদ্যাকে বলা হয়ে থাকে সিসমোলজি। ঠিক আছে, সেলেনোলজি কাকে বলা হয়ে থাকে? চাঁদের সংক্রান্ত বিদ্যাকে, চাঁদের গঠন প্রকৃতি সংক্রান্ত বিদ্যাকে কিন্তু বলা হয়ে থাকে সেলেনোলজি। আর এই যে অ্যানথ্রোপোলজি আছে এটা কিন্তু ম্যানকাইন্ড। ঠিক আছে, ম্যানকাইন্ড বা আমাদের যে মানব জাতির উৎপত্তি, ঠিক আছে, বা মানব জাতির যে বিবর্তন, এটা সংক্রান্ত বিদ্যাকে কিন্তু বলা হয়ে থাকে অ্যানথ্রোপোলজি। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া চাইলে তোমরা আগের যে ভিডিওগুলো আছে সেগুলোকে দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টে HWর অ্যান্সারগুলো দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।